Okay, so in this class, I'm going to talk about this is our second part of tense, and I'm going to talk about continuous perfect and perfect continuous tense, as well as how can we make long English sentences. How can we make negative or interrogative sentences, as well as add WH word with the main sentence. So first of all, here you can see continuous tense. এটা নিয়ে যদি আমরা আগে একটু কথা বলি, আমাদের কন্টিনিউয়াস টেন্স আছে তিনটা: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং এটার বেসিক যে জায়গাটা সেটা আগে বুঝতে হবে, অর্থাৎ ডেফিনেশনটা আগে আমাকে বুঝতে হবে। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি? বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, কোনো একটা কাজ রাইট নাও প্রেজেন্টলি চলছে, হচ্ছে, এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পর এম ইজ আর বসে, এগুলো অক্সিলারি ভার্ব হিসাবে বসছে, এরপরে মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। যেমন আমি আপনাদের এখন ক্লাস নিচ্ছি, আই ক্যান সে দ্যাট আই এম টেকিং ইউর ক্লাস। হ্যাঁ, আপনি আমার ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস। কেউ একজন বই পড়ছে, সো হি ক্যান সে দ্যাট হি ইজ রিডিং বুক, শি ইজ রাইটিং আ লেটার। দিজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি আমরা ইউজ করি, তার আগে অক্সিলারি ভার্ব হিসাবে পার্সন অনুযায়ী am is আর বসে। আর এখানে একটা নোট আছে, এটা যদি একটু দেখেন, কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর সঙ্গে আইএনজি ইউজ করা যায় না, সব ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করা যায় না। যেমন ফিল, হিয়ার, ফেয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস। এরকম কিছু কিছু ভার্ব আছে যে ভার্ব গুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব। এই ভার্ব দুই ধরনের: ডাইনামিক এবং স্ট্যাটিক। যেগুলো চলনশীল, যেগুলো অ্যাকশন দেয়, সেগুলো ডাইনামিক ভার্ব। যেমন আমি লিখতেছি, হাত দিয়ে লিখতেছি, দেখা যাচ্ছে। আমি খাইতেছি, দেখা যায়, কাজটা করা হচ্ছে, হ্যাঁ। বাট ফিল করা, কোনো কিছু শোনা, ভয় পাওয়া, কোনো কিছু দেখা, এই জিনিসগুলো কিন্তু কোনো অ্যাকশন দেয় না, কাজ করা বোঝায় না। তো যেখানে অ্যাকশন দেয় না, কাজ করা বোঝায় না, সেখানে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করা যায় না। আমি যদি বলি আমি তোমাকে অনুভব করতেছি, তোমাকে খুবই মনে পড়তেছে, সো আই অ্যাম ফিলিং ইউ, দ্যাট ইজ দ্য রং সেন্টেন্স। ইউ হ্যাভ টু সে আই ফিল ইউ। ওই ফিলের সাথে আইএনজি হয় না। আপনি যে কাজটা করতেছেন বা কোনো কিছু হচ্ছে, এটা তো আরেকজন দেখতে পাচ্ছে না, এটা মনের একটা অনুভূতি। লাভ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসবো, আই উইল লাভ ইউ। এইভাবে অন্যান্য টেন্সে নেওয়া যায়। কিন্তু কেউ কি কখনো কাউকে বলে একজন আরেকজনকে ভালোবাসেন? কেউ কি বলে আমি তোমাকে ভালোবাসিতেছি, আই এম লাভিং ইউ? এরকম কোথাও শুনছেন? এটা হয় না। অর্থাৎ এখানে যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। এই ভার্ব গুলো বাংলাতে কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। আপনি আপনার একটা ফ্রেন্ডের সঙ্গে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন গাছের ডালে একটা পাখি বসে আছে। আপনার বন্ধুকে বলছেন, আমি খুব সুন্দর একটা পাখি দেখতেছি, খুব সুন্দর একটা পাখি দেখতেছি, আই এম সিইং আ বিউটিফুল বার্ড। বাট এটা একটা রং সেন্টেন্স। ইউ হ্যাভ টু সে দ্যাট। বাংলায় দেখিতেছি বললেও ইংলিশে আপনার বলতে হবে আই সি আ বিউটিফুল বার্ড। কারণ আপনার চোখ আপনার কাছে, পাখি গাছের ডালে। চোখ নিয়ে তো আর আপনি দৌড়াচ্ছেন না, কোনো কাজ তো আর করতেছেন না। তো কেন কন্টিনিউয়াস টেন্সে বলবেন? অর্থাৎ যে যে ভার্ব গুলো দ্বারা অ্যাকশন দেয় না, সেই ভার্ব গুলোর সঙ্গে আইএনজি ব্যবহার করা যায় না। এটা হচ্ছে মেইন কথা। এগুলো স্পোকেনও এরকম সমস্যা হয় না, স্পোকেন ইংলিশে গ্রামার অত মেনটেন করা হয় না, বাট রাইটিং এগুলো মেনটেন করতে হয়। ফর্মাল রাইটিং এ বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে যে এই ভার্ব গুলোর সঙ্গে আইএনজি ব্যবহার করা যায় কিনা। হ্যাঁ। এখন দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে আমি বলছি যে সাবজেক্টের পর am is are প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি বলছি যে অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, ভার্বের সঙ্গে সাবজেক্টের পর ভার্বের অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ হয়, এরপর মেইন ভার্বের সঙ্গে আইএনজি। অর্থাৎ অতীতে আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম, এ ওয়ার রিডিং, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং, মেয়েটি গান গাচ্ছিল। অর্থাৎ অতীতে কোন একটা কাজ কন্টিনিউয়াসলি হচ্ছিল বা চলছিল বোঝালে তাকেই মূলত
পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে তাকে কি বলা হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। শ্যাল কি স্কিপ করে সব জায়গাতেই উইলের ব্যবহারটা করবেন, সেটা বেশি ভালো হয়। আই শ্যাল বি ডুইং, আমি করতে থাকবো। ইউ উইল বি ডুইং, তুমি করতে থাকবে। উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। অর্থাৎ ভবিষ্যতে কন্টিনিউয়াসলি কেউ কোনো কাজ করতে থাকবে, কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে তাকে মূলত ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। গত ক্লাসে যেমন সিম্পল টেন্স গুলো একটা টেবিল ছিল, এখানেও এরকম একটা টেবিল আছে। এটা যদি একটু দেখেন, ফার্স্ট অফ অল, for making any sentence we need a subject like I, we, you, he, she, they, Rana, it। সাবজেক্টের পরে আমাদের কিন্তু ভার্ব ইউজ করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am is are, পাস্ট কন্টিনিউয়াসে was were, ফিউচার কন্টিনিউয়াসে shall be will be। আর মেইন ভার্বের সঙ্গে আইএনজি বসবে। সাবজেক্ট আর ভার্ব বসাতে পারলে, যেটা এর আগেও আমি বলেছি, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে, পেয়ে যাবে। So, আমরা যদি তিনটাকে একটু কম্পেয়ার করি, প্র্যাকটিস করার চেষ্টা করি। আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছে। সে একটা গান গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছিল। হি ওয়াজ সিঙ্গিং আ সং। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। সে একটা গান গাইতে থাকবে। শি ইজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছে। শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করিতেছিল। শি উইল বি জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করতে থাকবে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে বা আঁকিতেছে। দে ওয়ার ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকিতেছিল। দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকতে থাকবে। রানা ইজ রিডিং আ বুক, রানা একটা বই পড়ছে। রানা ওয়াজ রিডিং আ বুক, রানা একটা বই পড়ছিল বা পড়িতেছিল। রানা উইল বি রিডিং আ বুক, রানা একটা বই পড়তে থাকবে। সো এইভাবে আবারও বলছি, বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আই এম সিঙ্গিং আ সং, আমি একটা গান গাইতেছি। আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি গাইতেছিলাম। আই উইল বি সিঙ্গিং আ সং, আমি গাইতে থাকবো। হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখিতেছে। হি ওয়াজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতেছিল। হি উইল বি লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতে থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আবারও বলছি, বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। এবং ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, এটাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আমি যদি একটু পারফেক্ট টেন্সের কাছে আসি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এই তিনটা পারফেক্ট টেন্সের ভিতর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ব্যবহার সব থেকে বেশি হয়। পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার স্পোকেন ইংলিশ বা রাইটিং এ তেমন হয় না। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশনটা হচ্ছে, কোন একটা কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। সাবজেক্টের পর নাম্বার অফ পার্সন অনুসারে হ্যাভ, হ্যাজ এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল V3 হবে। যেমন দেখেন, আই হ্যাভ ডান, আমি করেছি। ইউ হ্যাভ ডান, তুমি করেছো। ইউ এর সাথে হ্যাভ, হ্যাজটা বসে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ হি, শি, ইট অর এনি কাইন্ডস অফ সিঙ্গেল নেম লাইক রহিম, করিম, এরকম হলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ। ঠিক আছে? এখন এই জায়গাটায় এই আহ, মানে এটাকে কি বলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে
সঙ্গে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা প্রবলেম ক্রিয়েট হয়। মানে দুইটা টেন্স প্রায় সেম। অর্থাৎ এখানে দেখেন লেখা আছে বাংলা ক্রিয়াপদে ইয়াছি ইয়াসু ইয়াসে থাকা সত্ত্বেও অতীতকালের নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সে গতকাল এসেছে, হি কেম ইয়েস্টারডে। এই যে একটা সার্টেন টাইম আছে আমার, তো এসেছে বললেও আমার এখানে পাস্ট টেন্স এটাকে বলতে হবে। লোকটি গতকাল মারা গিয়েছে, দ্য ম্যান ডাইড ইয়েস্টারডে। যদি এই গতকাল না থাকতো, যদি শুধু এটাই থাকতো লোকটি মারা গিয়েছে, দ্য ম্যান হ্যাজ ডাইড, সে এসেছে, হি হ্যাজ কাম, এরকম হতো। অর্থাৎ বিষয়টা হচ্ছে, আমি যদি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি, আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি বললাম এখানে, যে সাবজেক্টের পরে আমার হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এরপর কি, সরি, হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। এবার আমি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের কথা বলি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ বি টু প্লাস আমার এক্সটেনশন। অর্থাৎ এই দুইটা টেন্সের স্ট্রাকচার, এই দুইটা কালই হচ্ছে অতীতে, দুটোই কাজ কমপ্লিট হয়ে গেছে। বাট প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে এমন কোনো কথা, এমন কোনো কাজ যেটা সম্পন্ন হয়ে গেছে, বাট তার একটা রিয়েকশন, তার একটা ফলাফল এখনো আছে, এখনো থেকে গেছে। আর পাস্ট ইনডিফিনিট হচ্ছে এমন একটা কাজ যেটা হয়ে গেছে, তার কোনো ফল বা তার কোনো রিয়েকশন নেই। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে। যেমন আমি গতকাল ভাত খেয়েছিলাম, আই এট রাইস ইয়েস্টারডে। কিন্তু আপনি মনে করেন এখন খেতে বসলেন, অর্থাৎ এখন আপনি ক্লাস করছেন আমার, ইউ আর ডুইং মাই ক্লাস, রাইট? এখন এই ক্লাসের আগেই আপনি ভাত খেয়ে উঠেছেন। আপনি জানেন ক্লাস শেষ হতে একটু লেট হবে, রাত হয়ে যাবে। তো আপনি ভাবছেন যে আগে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একবারে ক্লাস করতে বসি। তো আপনি খেয়ে উঠছেন। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, যে আপনি তো এখন ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস নাও, বাট আপনি কি রাতে খেয়েছেন? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? এখন আপনি বলছেন যে, হ্যাঁ স্যার আমি এইমাত্র খেয়ে উঠলাম, আমি এইমাত্র খেয়েছি। আই হ্যাভ ইটেন জাস্ট নাও, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কাজটা আমি করেছি, কাজটা শেষ, বাট খুব বেশিক্ষণ আগে করিনি। তার একটা ফল, তার একটা রেশ, তার একটা রিয়েকশন এখনো আছে। কিন্তু আমি যদি বলি আপনি কি ভাত খেয়েছেন, আপনি বলছেন না আমি এখন খাইনি, আমি ভাত একদম সকালে খেয়েছিলাম, আমার আর ক্ষুধা লাগেনি। সকালে খেয়েছিলাম সেটা অনেক আগে। সো আই এট রাইস ইন দ্য মর্নিং। বিষয়টা হচ্ছে এরকম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অতীতে, পাস্ট ইনডিফিনিট টেন্সে অতীতে। পার্থক্যটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কাজটা খুব বেশিক্ষণ আগে ঘটে না, পাস্ট ইনডিফিনিট টেন্সে আগে ঘটে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আর আই এট রাইস, ইট এর পাস্ট ফর্ম এট, ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভি থ্রি বসে মানে পাস্ট পার্টিসিপল বসে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ভি টু বসে মানে পাস্ট ফর্ম। অর্থাৎ ইট ভার্বের পাঁচটা ফর্ম হচ্ছে ইট, এট, ইটেন, ইটিং এন্ড ইটস। সো আই হ্যাভ ইটেন রাইস মানে কি বললাম? আমি ভাত খেয়েছি। আই এট রাইস মানে কি বললাম? আমি ভাত খেয়েছিলাম। অর্থাৎ পাস্ট টেন্স যদি হয়, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম যদি বসে, বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকবে। তার প্রেজেন্ট পারফেক্ট টেন্স গুলোতে সে, পড়েছে, গিয়েছে, থেকেছে, পড়েছে, আমি এসেছি, গিয়েছি, পড়েছি, লিখেছি, এরকম। এখানে একটা বিষয় দিয়েছে দেখেন, যে কোনো ক্রিয়ার শেষে নি নাই থাকলে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট দুইটাই হয়। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা পার্থক্যটা বুঝতে পারছি যে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। বাট আমি যদি এটা নেগেটিভ করি, সেটা যে মিনিং দিবে, এটা নেগেটিভ করলেও সেম মিনিং দিবে। আপনি যদি বলেন আমি ভাত খাইনি, এই কথাটা ইংলিশে করেন তো, আমি ভাত খাইনি এই কথাটার ইংলিশ কি হবে? এই কথাটা ইংরেজিতে এটাও বলা যায়, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। আই ডিড নট ইট রাইস, তার মানেও আমি ভাত খাইনি। সেটা বলছে আমি ভাত খাইনি, আই হ্যাভেন্ট ইটেন রাইস, আর আই ডিডেন্ট ইট হবে, এটা ইটেন না, আই ডিডেন্ট ইট রাইস। আরেকটা কি, তিনি আসেননি, হি হ্যাজ নট কাম, আর হি ডিড নট কাম। ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম, নেগেটিভ সেন্টেন্স দুটোরই সেম মিনিং দেয় বাংলায় আর কি।
এগুলো বুঝতে হবে যে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ইউজ করব আর পাস্ট ইনডিফিনিট টেন্স কখন ইউজ করব, এটা বুঝতে হবে সিচুয়েশন অনুযায়ী। ইংরেজিতে একটা ভাষা, একটা ভাষার মতো করে দেখতে হবে। আপনি যখন একজনের সঙ্গে সঙ্গে ইংলিশে কমিউনিকেশন করছেন, কনভারসেশন করছেন, তখন আপনি যে সেন্সে কথা বলছেন, আপনার টাইমিংটা কেমন, আপনি তার সাথে অন্যান্য যে কথাগুলো বলছেন সেই কথার টাইমটা কেমন, যদি অনেক আগের হয়ে থাকে তাহলে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, যদি খুব বেশিক্ষণ আগের না হয়ে থাকে অতীতের কথা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে হবে। এগুলো নিজের উপর ডিপেন্ড করে, এখানে কোনো ভুল সঠিক কিছু না। ভাষার ভিতর আবার ভুল কি? যেভাবে আপনি বলতে চাইবেন সেইভাবেই হবে, আপনার সময় অনুযায়ী সময়কে মেনটেন করে আপনাকে বলতে হবে। তো এখানে একটু টেবিল দেওয়া আছে দেখেন। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ বসে অক্সিলারি ভার্ব, পাস্ট পারফেক্টে হ্যাড, ফিউচার পারফেক্টে উইল হ্যাভ। পাস্ট পারফেক্ট হচ্ছে অনেক আগে কোনো কাজ হয়ে গেছিল, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, যে সাবজেক্টই হোক না কেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন, হ্যাডই বসবে। বাট এটার ব্যবহার তেমন বেশি হয় না, কারণ পাস্ট পারফেক্টের যে কথাগুলো সেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। যেমন আমি যদি বলি উই হ্যাড প্লেড ক্রিকেট, এর বাংলা অর্থ আমরা ক্রিকেট খেলেছিলাম। এখন আপনি হ্যাডকে স্কিপ করে যদি বলেন উই প্লেড ক্রিকেট, হ্যাড নেই, আপনি শুধু বলছেন উই প্লেড ক্রিকেট, এর মানেও আমরা ক্রিকেট খেলেছিলাম। সাবজেক্ট প্লাস প্লে থেকে প্লেড, ভার্বের পাস্ট ফর্ম। উই ওয়াচ টিভি, আমরা টিভি দেখেছিলাম। উই বট এ কার, আমরা গাড়ি কিনেছিলাম। উই ওয়াচড, উই ড্রোভ এ কার, আমরা গাড়ি চালিয়েছিলাম। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের যে বাংলা অর্থটা দেয়, পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ এই হ্যাড প্লাস ভি3 বসালেও সেম মিনিংটা দেয়। এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার তেমন বেশি হয় না ইংরেজি ভাষায়। পাস্ট পারফেক্ট টেন্সের কথাগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। এটার ব্যবহার মূলত কোথায় হয় জানেন? যদি অতীতের কোনো কাজ থাকে এবং সেখানে একসঙ্গে একের অধিক কাজ আছে, অর্থাৎ একাধিক ক্লজের ব্যবহার এবং সবগুলো কথাই অতীতের, সেখানে যেটা খুব বেশি আগে ঘটে সেটাকেই পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়, যেটা পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। যেমন একটা প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। এখানে দুটো কাজ হলো, একটা হচ্ছে ডাক্তার আসছে আর একটা হচ্ছে রোগী মারা গেছে। এখন কোন জিনিসটা আগে হলো? আগে রোগী মারা গেল, তাহলে ওই রোগী মারা গেল যে কথাটা, ওইটা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে বলতে হবে। আর ডাক্তার আসলো, ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে বলতে হবে। ডাক্তার আসার আগে রোগী মারা গেল, ইংলিশটা কেমন? দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাড প্লাস ভি3, এটা পাস্ট পারফেক্ট। বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে, বিফোর দ্য ডক্টর এটা সাবজেক্ট, কামের পাস্ট ফর্ম কেম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ অতীতের দুটো ক্লজ, দুটো কাজ, দুটোই অতীতের, যেটা বেশি আগে ঘটবে সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করতে হবে, যেটা একটু পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আইডেন্টিফাই করতে হবে। দুটো ক্লজ মানে কি? আলাদা দুইটা সাবজেক্ট, আলাদা দুইটা ভার্ব। তো যেটা বলছি আর কি, পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার খুব বেশি হয় না, পাস্ট পারফেক্টের কথাগুলো পাস্ট ইনডিফিনিট দিয়ে প্রকাশ করা যায়। আর ফিউচার পারফেক্টটা হচ্ছে উইল হ্যাভ প্লাস ভি3। এটা ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ কোনো কাজ করে থাকবে, বা ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একটা কাজ হয়ে থাকবে, এইটার জন্য ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। এছাড়া ঐতিহাসিক কোনো ব্যক্তিবর্গের নাম বোঝাতে একটা এটা একটা মিশ্র টেন্স, একটা মিক্সড ইয়ে দেয়, সেন্স দেয়। যেমন আমি যদি বলি তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, হয়তো তোমরা শুনেছো আবার নাও শুনতে পারো, আজকে নতুন শুনছো, এরকম। অর্থাৎ ইউ উইল হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। ভবিষ্যতে কেউ কোনো একটা কাজ করবে, করে ফেলবে, সার্টেইন একটা টাইমের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এইটাকে মেনশন করার জন্য মূলত ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটা করেছি। আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি। ইউ হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছো। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। শি হ্যাজ বট এ পেন, সে একটা কলম কিনেছে। দে হ্যাভ সোল্ড আ ব্যাগ, তারা একটা ব্যাগ বিক্রি করেছে। আই হ্যাভ সাং আ সং, আমি একটা গান গেয়েছি। এইগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড ডান দা ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। ইউ হ্যাড ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছিল। এটা পাস্ট পারফেক্ট টেন্স। তো যেটা বলছে, এই পাস্ট পারফেক্টের যে বাংলা অর্থগুলো দেয় বা যে অর্থগুলো আসছে বা হচ্ছে, সেগুলো সাবজেক্ট প্লাস ভি2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেই বলা যায়। এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার ইংরেজিতে তেমন বেশি হয় না। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার
ফিউচার পারফেক্টের কথা যেটা, সেটা হচ্ছে আই উইল হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলে থাকবো। ইউ উইল হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখে থাকবে, মানে হয়তো দেখবে একটা সার্টেন টাইমের ভিতর। এটা অনুমানের উপর থাকে। এই জিনিসটা আসলে কেমন আমি একটু বলি। মনে করেন আপনি একটা জায়গায় জব করেন, আপনার বস আপনাকে জিজ্ঞাসা করছে, রহিম নামে একটা লোক আপনার কলিগ, যার সঙ্গে আপনি মাঠ ফিল্ডে কাজ করেন। এখন রহিম অনেক দূরে গিয়েছে কাজ করতে। এখন আপনার বস আপনাকে জিজ্ঞাসা করছে অফিসে যে রহিম কি কাজটা সম্পন্ন করেছে, তুমি কি জানো? সো ডু ইউ নো, হ্যাজ রহিম ডান দ্য ওয়ার্ক? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন রহিম আপনার কলিগ, আপনার সাথে কাজ করে, বাট আপনি শিওর জানেন না সে কাজটা করেছে কিনা, সে আপনার থেকে অনেক দূরে আছে। বাট আপনার মনে হচ্ছে সে কাজটা করে ফেলেছে, আবার নাও করতে পারে, বাট কেমন যেন মনে হচ্ছে করেছে। অর্থাৎ এই টেন্সটা অনুমানের উপর থাকে। আপনি এই জায়গাটাতে বলতে পারেন হি উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, যে স্যার সে কাজটা করে থাকবে, মানে হয়তো করেছে আর না করলে করবে। মানে ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাকচুয়াল যে সেন্স বা মেইন যে কথা, সেটা হচ্ছে সার্টেন একটা টাইমের মধ্যে কোন একটা কাজ সম্পন্ন হবে, কেউ করবে, এরকম। আর অনুমানের উপর থাকে হয়তো কাজটা কমপ্লিট হয়ে গেছে বা হবে। এটা ফিউচার পারফেক্ট টেন্স, একটা মিক্সড স্ট্রাকচার থাকে। তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, হয়তো শুনেছো, আবার নাও শুনে থাকতে পারো। মনে করেন আপনি টিভিতে একটা মুভি দেখতে বসছেন, টিভিতে একটা মুভি দেখতে বসছেন, এবং এই জায়গায় আহ আমি আপনাকে যদি বলি, মুভিটা দেখে আপনার মনে হচ্ছে কি আগে একবার দেখেছেন, আবার কেমন যেন মনে হচ্ছে না আজকে নতুনই দেখতে যাচ্ছেন, আবার কেমন যেন মনে হচ্ছে এটা তো আমার দেখা মুভি ছিল, মনে হচ্ছে তো আমি দেখছি আগে, আবার মনে হচ্ছে না দেখিনি, আমি আজকেই নতুন দেখতেছি। এইরকম একটা অনুমানের উপর থাকে। আই উইল হ্যাভ ওয়াচ দিস মুভি, আমি মুভিটা দেখে থাকবো, হয়তো দেখে ফেলেছি, না হয় দেখবো। অর্থাৎ এটা একটা মিক্সড টেন্স, মানে একটা মিশ্র একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে কাজের, অনুমানের উপর থাকে। আর মেইন যে বিষয় সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স বলতে এর অ্যাকচুয়াল যে ডেফিনেশন সেটা হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কোন একটা কাজ কেউ করে থাকবে। আমার ভাই জুন মাসে মধ্যে বা আগামী জুনের 20 তারিখের ভিতর দেশে এসে থাকবে বিদেশ থেকে। মাই ব্রাদার উইল হ্যাভ খা মাই ব্রাদার উইল হ্যাভ সরি মাই ব্রাদার উইল হ্যাভ কাম ফ্রম অ্যাব্রোড ইন আওয়ার কান্ট্রি উইদিন জুন 2025। সো এই হচ্ছে বিষয়। এই টেন্সের স্ট্রাকচার গুলো, বিশেষ করে পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো স্পোকেনে, কমিউনিকেশনে বা রাইটিং এ তেমন ব্যবহার হয় না। 12টা টেন্সের যে স্ট্রাকচার আছে এর ভিতর 6টা বা 7টা যদি আপনি ভালোভাবে জানেন, ভালোভাবে কাভার করতে পারেন, ডেভেলপ করতে পারেন, আপনার ডে টু ডে লাইফের সব ধরনের কথাবার্তা আপনি চালিয়ে যেতে পারবেন, ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু আপনি লিখতে পারবেন। এটা হচ্ছে মেইন বিষয়। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো হচ্ছে মানে কন্টিনিউয়াস, বাট বলছি পারফেক্ট কন্টিনিউয়াস। এর বিষয়টা হচ্ছে কোন একটা কাজ অনেক লং টাইম ধরে হতে থাকবে বা চলতে থাকবে, হচ্ছিল বা চলছিল বা হচ্ছে বা চলছে। এখানে একটা পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইমের ব্যাপার চলে আসে। প্রেপোজিশন সিন্স বা ফর বসে, ধরে বোঝালে পিরিয়ড অফ টাইম বোঝালে ফর, থেকে বোঝালে পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স। যেমন আমি এই কোম্পানিতে 5 বছর ধরে চাকরি করতেছি, অর্থাৎ অনেক আগে থেকে শুরু করে কন্টিনিউয়াসলি এখনো কাজটা করে আসতেছি। সো আই হ্যাভ বিন ডুইং জব ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স। বাট যদি আমি সময়ের থেকে বোঝাই, পয়েন্ট অফ টাইম মেনশন করি, আমি এই কোম্পানিতে 2019 সাল থেকে চাকরি করতেছি। আই হ্যাভ বিন ডুইং জব ইন দিস কোম্পানি সিন্স 2019, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীত থেকে শুরু হয়ে, অনেক আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায় এখানে, এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে, wait a minute। এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতে অনেক দিন ধরে কোন একটা কাজ চলছিল,
আমি 5 বছর ধরে ইংরেজি শিখিতেছিলাম। আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। বা সে বছরের পর বছর ইংরেজি শিখতে থাকবে। হি উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ইয়ার্স আফটার ইয়ার্স। এগুলোকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোর ব্যবহারও তেমন বেশি হয় না। আমি গত ক্লাসে যারা ছিলেন একটা বিষয় বলেছিলাম বা দেখিয়েছিলাম, 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর শুধু সিম্পল টেন্স গুলো সম্পর্কে যদি ভালো কনসেপ্ট থাকে, ক্লিয়ার কনসেপ্ট থাকে, প্রায় সারাদিনের ডে টু ডে লাইফের 90 থেকে 95% কথাবার্তা অনলি প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট ব্যবহার করে বলা যায়। ওই 3টা টেন্সকে একপাশে রাখবেন আর বাকি 9টা টেন্সকে একপাশে রাখবেন। তারা সমান কাজ করে। প্রচুর পরিমাণে ব্যবহার হয় সিম্পল টেন্স গুলো, এবং ওই জায়গাটাতেই আমাদের কনফিউশন বা জটিলতারও সৃষ্টি হয় অনেক বেশি। তো আমি একটু সবগুলো টেন্সের স্ট্রাকচার যদি আপনাদের মানে সুন্দর করে সাজিয়ে দেখাই প্রথম থেকে লিখে, তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। দেখেন, আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে, টেন্স মূলত কি, যেটা এর আগেও বলছি, সেটা হচ্ছে ভার্বের ফর্মের চেঞ্জ। যেমন কি, একটা সাবজেক্ট ড্রাইভস, এটা একটা ভার্ব বা খার। সে একটা গাড়ি চালায়, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো সে একটা গাড়ি চালায়, এটাকে আমি বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে কোনো কাজ হয়, প্রতিদিন হয়ে থাকে। এবার আমি যদি বলি হি ড্রোভ আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি উইল ড্রাইভ আ কার। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল বা চালাইতেছিল। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল বা চালাইতেছিল। এটাকে বলছি আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আরেকটা হচ্ছে ফিউচার। হি উইল বি, হি উইল বি ড্রাইভিং আ কার। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। তাহলে 3টা ইনডিফিনিট আর 3টা কন্টিনিউয়াস আগে ক্লিয়ার করে। সে গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার। সে গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে গাড়ি চালাইতেছিল মানে অতীতে কেউ কোনো কাজ করতেছিল, করছিল। সে গাড়ি চালাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর চালিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। কাজটা সম্পন্ন হয়ে গেছে, চালানো হয়ে গেছে। আর এটা হচ্ছে অতীতে চালাচ্ছিল। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। কিন্তু যদি বলেন আহ তুমি যখন আমাকে ফোন করেছিলে কাল, আমি তখন স্কুলে যাচ্ছিলাম, এজন্য ফোনটা রিসিভ করতে পারিনি। এই কথাগুলোর ইংরেজি কি বলতে পারেন? তুমি গতকাল যখন আমাকে ফোন করেছিলে, when you called me yesterday, I was going to school. আমি স্কুলে যাচ্ছিলাম। এই যে অতীতে একটা কাজ কন্টিনিউয়াসলি করিতেছিলাম, অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, এইটাকেই মূলত বলা হয় past continuous tense. Past continuous tense. When you called me yesterday, I was going to school. That's why I I couldn't, কি বললাম আমি তোমার কলটা, I couldn't receive your call. রিসিভ করতে পারিনি। সো দ্যাট ইজ দ্য থিংস, এটাকে আমরা বলছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, আর ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়। আই উইল বি ড্রাইভিং আ কার, আমি একটা গাড়ি চালাইতে থাকবো। আমি একটা গাড়ি চালাইতে থাকবো, ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আমি একটা মাঠে ফুটবল খেলতেছি, আমার আম্মু আমাকে ডাকতে আসছে, এই ছেলে আর খেলতে হবে না, এখন বাসায় আসো। আপনি বলছেন আপনার আমার খেলা এখনো শেষ হয়নি, আমি খেলতে থাকবো, খেলাটা চলতে থাকবে। সো ইউ ক্যান সে দ্যাট আই উইল প্লে, আমি খেলবো, বাট আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কাজটা হয়ে গেছে, তার ফলটা, তার রিয়েকশনটা এখনো আছে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে। এই টেন্সটার সঙ্গে এই টেন্সের প্রবলেমটা হয়, এই পাস্ট ইনডিফিনিট টেন্স। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে।
হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি হ্যাড ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছিল। পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স একই মিনিং দেয়, এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার তেমন হয় না। এই প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত টেন্সের স্ট্রাকচারের প্রয়োজন হয়, তিনটা কন্টিনিউয়াস, তিনটা ইনডিফিনিট। আর এই প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার যদি জানা থাকে, যে কোনো কথা বলা যায়, যে কোনো কনভারসেশন, যে কোনো কমিউনিকেশন সবকিছু ইংলিশে করা যায়, কন্টিনিউ করা যায়। এরপর হচ্ছে হি হ্যাড এর পর হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়ে থাকবে, সে গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাইতেছে, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং থেকে বোঝালে, পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স বসে। এবার যদি বলেন সে 5 দিন ধরে গাড়ি চালাচ্ছে, হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার ফর 5 ডেজ, ফর 5 ডেজ। আর এই জায়গায় যদি আপনি হ্যাড বিন বসান, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছিল। উইল হ্যাভ বিন বসান, সে সকাল থেকে গাড়ি চালাতে থাকবে। এই হচ্ছে তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলোর অত বেশি প্রয়োজন হয় না। আমি আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আর এই ফিউচার কন্টিনিউয়াস এরও অতটা প্রয়োজন হয় না। আর এই প্রেজেন্ট পারফেক্ট যেটা, এইটা একটু লাগে। এই 6টা বা 7টা টেন্স সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, অর্থটা যদি বুঝতে পারেন, ভার্বের ফর্মটা যদি সঠিকভাবে ইউজ করতে পারেন, যে কোনো ধরনের বাংলা কথাকে আপনি ইংলিশে কনভার্ট করতে পারবেন। এর সঙ্গে শেখা লাগবে মডাল, সেমি মডাল ভার্বের ব্যবহার, সেগুলো আমরা নেক্সট ক্লাস থেকে শিখবো। বাট তার আগে আমাদের এইগুলো করতে হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, অবজেক্ট লিখলাম, কমপ্লিট সেন্টেন্স তৈরি করলাম। বাট একটা সেন্টেন্স শুধু আমাদের তৈরি করে রাখলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাব্লিউএইচ প্লাস ওয়ার্ড অ্যাড করতে হবে। তাহলে সেটা কিভাবে করব? মনোযোগ দিয়ে শোনেন। যে কোনো সেন্টেন্স বা যে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে, সেই সেন্টেন্স বা বাক্যের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে, তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে বাক্য ইন্ট্রোগেটিভ হয়। আবারও বলছি, নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয় অক্সিলারি ভার্বের সাহায্য নিয়ে। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর 10টাতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্স, অর্থাৎ এখানে যেগুলো লিখেছি, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সেই অক্সিলারি ভার্ব থাকে 10টাতেই। 2টা টেন্সে থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটই সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এরকম হয়। কোনো অক্সিলারি ভার্ব থাকে না, মেইন ভার্ব থাকে। কিন্তু বাকি যে টেন্স গুলো আছে, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, বাকি যে টেন্স গুলো আছে, সব জায়গাতে, সব জায়গাতে অক্সিলারি ভার্ব আছে। এই উইলটা অক্সিলারি ভার্ব, ড্রাইভটা মেইন ভার্ব, ইজটা অক্সিলারি ভার্ব, ড্রাইভিংটা মেইন ভার্ব, ওয়াজটা অক্সিলারি ভার্ব, ড্রাইভিংটা মেইন ভার্ব, উইল বিটা অক্সিলারি ভার্ব, ড্রাইভিংটা মেইন ভার্ব, হ্যাজটা অক্সিলারি ভার্ব, ড্রিভেনটা মেইন ভার্ব। বাট হি ড্রাইভস এ কার, হি ড্রোভ এ কার, এই যে প্রথম দুটো সেন্টেন্স, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। বাট আমাদের নিয়ম হচ্ছে, যে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে, ইন্ট্রোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনতে হবে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দুই ধরনের, একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে প্রশ্ন বা কোশ্চেনটা তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। আর তার আগে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করেন, সেটাকে ডাব্লিউএইচ কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন বলে। অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করলে সেই কোশ্চেনের উত্তরটা ইয়েস বা নো বলে কমপ্লিট করা যায়। বাট ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করলে সেখানে ইনফরমেশন দিতে হয়, এই জন্য একাধারে ওই কোশ্চেনটাকে ইনফরমেটিভ কোশ্চেনও বলে। তো 10টা টেন্সে অক্সিলারি ভার্ব আছে,
দুটো টেন্সে নেই। এই দুইটা টেন্সে মূলত অক্সিলারি ভার্ব হিসাবে, আমি তো নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য মেইন ভার্বের সাথে নট বসাতে পারবো না, অক্সিলারি ভার্বই লাগবে। তো অক্সিলারি ভার্ব হিসাবে ডু ভার্বের সাহায্য নিতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু এবং ডাজ এর ব্যবহার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে যে সাবজেক্টই হোক না কেন ডিড এর ব্যবহার করতে হবে সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য। আমরা জানি ডু মানে করা, ডিড মানে করেছিল, ডান। এই ডু ডিড ডান যেগুলো আমরা জানি বা যেগুলো আমরা বলি, এখানে কিন্তু এই ডু এর মানে করা এই ধরনের কোনো অর্থ দিবে না, অর্থটা সবসময় মেইন ভার্বের দিবে। জাস্ট আমাকে মনে রাখতে হবে ডু ডাজ ডিড নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য আমি নিয়ে আসতেছি, দ্যার ইজ নো মিনিং। শুধুমাত্র সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্যই ব্যবহার করতে হচ্ছে। সাবজেক্ট ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বসবে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পার্সন হয়, সিঙ্গুলার নাম্বার হয়, ডাজ বসবে। আর পাস্ট টেন্সে যে পার্সনই হোক না কেন ডিড বসবে। আর এই ডাজ বা ডিড যদি আমরা বসাই অক্সিলারি ভার্ব হিসাবে সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য, মেইন ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। পাস্ট টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের থার্ড পারসন ফর্ম থাকে, ভার্বের সাথে এস বা ইএস থাকে। তো যদি ডাজ বা ডিড বসান, এই ভার্বের সাথে এস বা ইএস বা ভার্বের মেইন ভার্বের যে পাস্ট ফর্ম এগুলো আর থাকবে না, মেইন ভার্বটা একদম বেস ফর্মে চলে যাবে, রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্মে চলে যাবে। আমার লেকচারটা কেউ বুঝতেছেন কিনা? আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে? স্পষ্ট স্পষ্ট শোনা যাচ্ছে যে কথাগুলো আমি বলছি? শুনতে পারছেন সবাই? ওকে। এই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ, এগুলো নিতে হবে আপনাদের এই বেসিক জায়গাটাকে ডেভেলপ করার জন্য। দেখেন এই জায়গায় আমি চারটা বাক্য লিখেছি, একটু দেখেন বোঝেন কিনা। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। আমার সাবজেক্টের পরে ড্রাইভস আছে, বাট যখনই ডাজের ব্যবহার করলাম আমি কিন্তু জাস্ট ড্রাইভ লিখছি, ওই ড্রাইভস আর কিন্তু লিখিনি আমি। তাহলে পরেরটা কি হবে? ডিডের ব্যবহার হবে পাস্ট টেন্সে, তাহলে হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল, তাহলে সে গাড়ি চালায়নি। হি ডিডেন্ট, ডিড কি পাস্ট ফর্মের ভার্ব, ড্রোভ কি ড্রাইভের পাস্ট ফর্ম, তো পরপর দুটো পাস্ট ফর্মের ভার্ব বসবে না, তো ড্রোভটা ড্রাইভ হয়ে যাবে। হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালিয়েছিল। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালায়নি। হি ডিডেন্ট ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার, ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি? তাহলে কি হবে এখানে? সে কি গাড়ি চালায়নি, ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি, ডিডেন্ট হি ড্রাইভ আ কার। তাহলে হি উইল ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে। এখানে যেহেতু কি বলছি, বাকিগুলোতে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, এই উইলটা অক্সিলারি, তাহলে নেগেটিভটা কি? সে গাড়ি চালাবে, সে গাড়ি চালাবে না। হি উইল নট, উইল নট কে কন্ট্রাস্টে বা সংক্ষেপে ওন্ট বলা যায়, হি ওন্ট ড্রাইভ আ কার। মানে ডাজ নট কে যেমন ডাজেন্ট বলছি, ডিড নট কে যেমন ডিডেন্ট বলছি, উইল নট কে ওন্ট বলা যায়। হি উইল ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে। হি ওন্ট ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে না। এরপর কি? উইল হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালাবে? উইল হি ড্রাইভ এ কার। আর একটা হচ্ছে ওন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না, সে কি গাড়ি চালাবে না। তাহলে হি ইজ ড্রাইভিং আ কার, এটা কি হবে? হি ইজেন্ট, অর্থাৎ ইজ নট, যেহেতু অক্সিলারি ভার্ব আছে। হি ইজেন্ট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতেছে, সে গাড়ি চালাচ্ছে না। সে কি গাড়ি চালাচ্ছে? ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে, সে কি গাড়ি চালাচ্ছে না। তখন কি হবে?
ইজেন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না? ইজেন্ট হি ড্রাইভিং আ কার, হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছিল। হি ওয়াজেন্ট মানে হচ্ছে হি ওয়াজ নট, হি ওয়াজেন্ট ড্রাইভিং আ কার। সো এইভাবে আহ যে কোনো সেন্টেন্সে আপনি অক্সিলারি ভার্বের সাথে নট বসালে নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ। হি হ্যাজ ড্রিভেন এ কার, তো নেগেটিভটা কি? হি হ্যাজেন্ট, আই মিন হি হ্যাজ নট ড্রিভেন এ কার। তাহলে বাংলাটা কি দাঁড়ায়? বাংলা বুঝতে হবে, ইউ নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি। তাহলে হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে। হি হ্যাজেন্ট ডিআরআইভিএন ড্রিভেন এ কার, ড্রিভেন এ কার, সে গাড়ি চালায়নি। হি হ্যাজেন্ট ড্রিভেন এ কার, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছে? হ্যাজ হি ড্রিভেন আ কার, হ্যাজ হি ড্রিভেন আ কার, সে কি একটা গাড়ি চালিয়েছে? হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কি গাড়ি চালায়নি? সো হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার, সে কি গাড়ি চালায়নি? হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার, সে কি গাড়ি চালায়নি? এবার এই যে সেন্টেন্স গুলো আমি করলাম, এই নেগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, এর আগে আপনি যদি ডাবল বেস ওয়ার্ড অ্যাড করেন, তাহলে ডাবল বেস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হবে। যেমন আপনি যদি বলেন, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে আপনি কোন ধরনের কোশ্চেন কোশ্চেন করতে চাচ্ছে। আপনি যদি বলেন সে কোথায় গাড়ি চালায়, হোয়ার ডাজ হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায়, তাহলে কি বলবেন? হাউ ডাজ হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়? ওয়েন ডাজ হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায়? সরি, সে কেন গাড়ি চালায়? হোয়াই ডাজ হি ড্রাইভ এ কার। এইভাবে যে ডাবল ইউএস ওয়ার্ড আপনি ইউজ করবেন, সেইভাবেই বাক্য তৈরি হবে, সেন্টেন্স তৈরি হবে। এটা সিচুয়েশন অনুযায়ী আপনি নিবেন। এটার সঙ্গেও বলা যায় যে সে কোথায় গাড়ি চালায় না, হোয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না? হোয়াই ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায় না? When doesn't he drive a car? How doesn't he drive a car? Did he drive a car? Where did he drive a car? সে কোথায় গাড়ি চালিয়েছিল? How did he drive a car? সে কিভাবে গাড়িটা চালিয়েছিল? অর্থাৎ WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, দেন মেইন ভার্ব। When did he drive a car? সে কখন গাড়ি চালিয়েছিল? Why did he drive a car? সে কেন গাড়ি চালিয়েছিল? হ্যাঁ, তাহলে হি উইল, তাহলে ওয়ার উইল ই ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালাবে? হাউ উইল ই ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালাবে? হোয়েন উইল ই ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালাবে? হয় উইল ই ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালাবে? হোয়ার ওন্ট ই ড্রাইভ এ কার, সে কেন কোথায় গাড়ি চালাবে না? হাউ ওন্ট ই ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালাবে না? ওয়েন ওন্ট ই ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালাবে না? আহ হোয়ার ইজ ই ড্রাইভিং এ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে? ওয়েন ইজ ই ড্রাইভিং এ কার, সে কখন গাড়ি চালাইতেছে? হাউ ইজ হি ড্রাইভিং এ কার, সে কেন গাড়িটা চালাইতেছে? হোয়াই ইজেন্ট হি ড্রাইভিং এ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না? অর্থাৎ একটা সেন্টেন্সকে ভাঙতে হবে, একটা বাক্য বা একটা সেন্টেন্সকে কতগুলো ওয়েতে, কত ভাবে, কতগুলো সেন্সে আপনি বলতে পারেন, এক্সপ্লোর করতে পারেন, কতভাবে ভাঙতে পারেন। এই প্র্যাকটিসটা যে যত বেশি করতে পারবে, সে তত বেশি ডেভেলপ করতে পারবেন এই জায়গাটাতে। এটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আপনাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, অনেক প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে বিষয়। হি হ্যাজ ড্রিভেন এ কার, তাহলে হোয়ার হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কোথায় গাড়ি চালিয়েছে? হাউ হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছে? হোয়েন হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কখন গাড়ি চালিয়েছে? হোয়াই হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কেন গাড়ি চালিয়েছে? হোয়ার হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার, সে কেন সে কোথায় গাড়ি চালায়নি? তো যাই হোক, এইভাবে এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে হবে। আমি এই রিলেটেড আরো কিছু কাজ দিব আপনাদেরকে, বোঝাবো, দেখাবো, অনেক কিছু আছে এখনো টেন্সের। নেক্সট ক্লাসে আমি আপনাদের ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, অর্থাৎ এই যে ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড বা এই যে অ্যামিজার, এগুলোকে এর আরো ভিতরে আমরা যাব, আরো ডিপলি এগুলোকে আমি অ্যানালাইসিস করাবো যে কেন, কোথায় এগুলো ব্যবহার হয়। এটা কি শুধুমাত্র এই নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য ব্যবহৃত হয়, বা এই অক্সিলারি ভার্বগুলোর একটার সাথে আরেকটার পার্থক্য কি, কখন অক্সিলারি হয়, কখন এরা মেইন ভার্ব হয়, কখন এই ভার্বগুলো অন্যান্য ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের মতো অর্থ দিতে পারে, কখন দিতে পারে না, কখন এরা কোনো মিনিং দেয় না, মেইন ভার্বটাই মেজর রোল প্লে করে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। টেন্সের জায়গাটা আরো ক্লিয়ার করতে হবে আমাদের, আরো পরিষ্কার করতে হবে আমাদের। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আজকের এই ক্লাসটা কমপ্লিট হলে আমি আপনাদের একটা ফাইল দিব। সেই ফাইলে 500 এক্সাম্পল থাকবে টেন্সের উপর।
এক একটা টেন্সের এগেইনস্টে প্রায় 50টা 60টা করে এক্সাম্পল আছে। বাংলা বাক্য আছে, ইংরেজি বাক্য আছে, প্রত্যেকটা টেন্সে 500টা সেন্টেন্স। এই সেন্টেন্স গুলো আপনাদেরকে একটু দেখতে হবে। এটা কেন দেখতে হবে, এর মেইন রিজনটা কি, মুখস্থ করতে বলছি না, কোনো কিছু চর্চা করতে না, শুধু দেখবেন কেন। কারণ হচ্ছে আমরা অনেকেই এই যে যে জিনিসগুলো আমি এখন দেখালাম আপনাদের, আপনারা অনেকেই এগুলো জানেন, আগে থেকে পড়ছেন, এগুলো কমন থিংস। ইংরেজি ভাষা শিখতে গেলে এই বিষয়গুলো আগে শিখে তারপরে সামনের দিকে যেতে হয়। তো অনেকেই কিন্তু টেন্সের স্ট্রাকচার জানেন বা বোঝেন, বাট স্ট্রাকচার জানা সত্ত্বেও প্র্যাকটিক্যালি যখন আমি লিখতে যাই বা একটা কথা আমি ইংলিশে বলতে যাই, বাংলায় ভাবি, আমাদের মাতৃভাষা বাংলা, কোনো কিছু ইংলিশে লিখতে গেলে বা বলতে গেলে ব্রেনে আগে বাংলাটা চলে আসে। তো যখন কোনো কিছু বাংলায় ভাবি, আমরা ইনস্ট্যান্টলি ধরতে পারি না যে বাংলায় এরকম একটা কথা ভাবতেছি, এটা ঠিক কোন টেন্সের ভিতর যাবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, না পাস্ট ইনডিফিনিট টেন্স, না পাস্ট পারফেক্ট টেন্স, না ফিউচার পারফেক্ট টেন্স, না ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখবেন যখনই প্র্যাকটিক্যালি একটা বাক্য আপনি দেখবেন, এই ধরনের কনফিউশন আপনি ফেস করেন, ইনস্ট্যান্টলি টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারেন না, সঠিকভাবে প্রোভাইড করতে পারেন না, মুখ দিয়ে বের করতে পারেন না। তো এই সমস্যাগুলো থেকে আপনি ওভারকাম করতে পারবেন। অর্থাৎ টেন্সের স্ট্রাকচার জানি ঠিক আছে, কিন্তু বাংলায় কোনো কিছু ভাবলে, বাংলায় একটা বাক্য মনে মনে নেওয়ার চেষ্টা করলে, আমরা যেন ইনস্ট্যান্টলি যাতে করে ইংলিশে লিখতে পারি বা বলতে পারি বা ধরতে পারি যে এটা এই টেন্স, বাংলায় যে কোনো কথা শুনলেই যেন বুঝতে পারি যে এটা ঠিক এই টাইমের ভিতর যাবে, এই টেন্সের ভিতর যাবে। এই জায়গাটাকে ওভারকাম করতে পারবেন যদি আপনি ওই 500 এক্সাম্পলের ওই ফাইলটা একটু প্র্যাকটিস করেন, একটু দেখেন। এটা আপনাদেরকে করতে হবে, আমি পাঠিয়ে দিব। তারপর ওই জায়গাটা থেকে আমি আপনাদের সেন্টেন্স ট্রান্সলেশনের কিছু এক্সাম নিব, কিছু প্র্যাকটিস সেশন থাকবে, সেই সেশন গুলোতে আপনাদের অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ এই জায়গাটা যত ভালোভাবে ক্লিয়ার করতে পারবেন, এরপরে মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস শিখাবো। বাট এই জায়গাটা ক্লিয়ার করতে পারলে প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন দেওয়া, কনভারসেশন প্র্যাকটিস করা, এই জায়গাগুলো নিয়ে আর কখনো প্রবলেম ফেস করতে হবে না, এই জায়গাগুলো নিয়ে আর কখনো সমস্যা তৈরি হবে না। আপনাদের আরেকটা বিষয় বলছিলাম, ওই 200 এক্সাম্পল লিখতে পারবেন, আপনারা হয়তো অনেকেই সেটা করেছেন বা প্র্যাকটিস করেছেন, পড়েছেন। এই টেন্সের এই ফাংশন গুলো বা এই স্ট্রাকচার, এই জায়গাগুলো কাভার হলে, গ্রামেটিক্যাল এই পার্ট গুলো কাভার হলে, আমি আপনাদের ওই প্র্যাকটিসটা আমি করাবো, আমি দেখাবো আপনাদের কিভাবে কি করতে হবে। অর্থাৎ ভার্বের ফর্ম গুলো, যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি সম্পর্কে যাদের ভালো কনসেপ্ট নেই, যারা মনে করছেন এখানে আমি অনেক দুর্বল, নতুন নতুন ভোকাবুলারি কিভাবে প্র্যাকটিস করতে হয়, সেন্টেন্স প্র্যাকটিসের মাধ্যমে, স্টোরি প্র্যাকটিসের মাধ্যমে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এতটা টেনশনের কোনো কারণ নেই, যারা ক্লাস করছেন, রেগুলারিটি মেনটেন করে ক্লাস করবেন ধারাবাহিকভাবে, আশা করি সবকিছু অনেক সুন্দর করে নিতে পারবেন, শিখতে পারবেন। শেখার কোনো শেষ নেই, জাস্ট সময়টাকে কাজে লাগান, টাইমটা দেন। আরেকটা কথা যেটা আমি বারবার বলি, অধৈর্য হবেন না। আহ আমি যে টাইমটা দিয়েছি, যে ডেডলাইনটা দিয়েছি, তার ভিতরে আমি সবকিছু কমপ্লিট করে দিব, সবকিছু পড়াবো, সবকিছু আপনি পেয়ে যাবেন। সেটা যদি না পান তখন আপনি বলবেন, বাট এখন অনেকে একটা জিনিস না পেলে, একটা জিনিসের সমস্যা হলে উতলা করে ফেলে, ফোন দিয়ে দিয়ে এটা ওটা। এত প্রশ্নের তো কোনো কারণ নেই। আমি তো বলছি যে আমি আপনাদের সবকিছু কভার করে দিব, সেইটুকু সময় তো আমাকে আগে দিতে হবে। তো এই জন্য বলছি, যেভাবে পড়াচ্ছি বা যে বিষয়গুলো আমি দেখাচ্ছি, এই বিষয়গুলো আগে প্র্যাকটিস করবে। এরপরে আর আপনাদের যে প্রেজেন্টেশনটা আমি করতে বলছিলাম, 3টা টাইম মেনটেন করে, ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস এন্ড ফিউচার অ্যাক্টিভিটিস, ওইটা নেক্সট ক্লাসে আপনারা দিতে লেখা। এটা হচ্ছে এই বিষয়টা বা এই জায়গাটার বেনিফিট। এরপর দেখেন কোথায় গেল, এই রিলেটেড কোশ্চেন আছে, যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের সঙ্গে আইএনজি বসে। দেখেন বাংলা বাক্যগুলো যদি দেখেন, মা একটি গল্প বলছে, মা স্টোরি, কুকুরটি ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ইজ বার্কিং, তুলি একটি গান করছে, তুলি ইজ সিঙ্গিং আ সং, আই এম সিং এ বার্ড, আমি একটা পাখি দেখেতেছি। আমি আপনাদেরকে বলছি এই জায়গাটার কথা, যে এই সি ভার্বের সাথে আইএনজি হয় না বাংলায়। এই যে বাক্যটা এখানে দেখছেন, এটা ভুল। বাংলায় কন্টিনিউয়াস টেন্সে লেখা থাকলেও ইংলিশে আপনাকে বলতে হবে আই সি এ বার্ড। বাট কি বললাম, যে স্পোকেন পারপাসে গ্রামার অতটা মেনটেন করা হয় না,
স্পোকেন পারপাস, স্পোকেন ইংলিশটা মানে হচ্ছে কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ। আপনার অপোজিটে যে পার্সনটা থাকবে তাকে আপনার কথাগুলো বোঝাতে পারলে হচ্ছে। তো সেই জায়গাটাতে আপনি আহ যদি কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করেও ফেলেন, ওটা ওইভাবে ভুল ধরা হয় না। বাট রিটেন ইংলিশে, ফর্মাল রাইটিং এ, ফর্মাল প্রেজেন্টেশনে এই বিষয়গুলো মেনটেন করতে হয়। অ্যাকচুয়ালি এই ওয়ার্ড গুলোর সঙ্গে, এই ভার্ব গুলোর সঙ্গে কোন ভার্ব, এই যে সি, ওয়ান্ট, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, হোপ, এগুলোর সঙ্গে আইএনজি অ্যাকচুয়ালি বসানো যায় না। হ্যাঁ, তো যতটা মনে রাখতে পারবেন, যদি না বসান সেটা আপনার জন্যই ভালো হবে, সেটা আপনার রাইটিংটাকে অনেক স্ট্যান্ডার্ড করবে। তো এই যে বাংলাগুলো, আমি এইটা দেখতে বলছি মূলত, এই যে রহিম মাছ ধরিতেছে, আমি অপেক্ষা করছি, তুমি চিঠি লিখছো, মানে লিখিতেছো, এখন বৃষ্টি হচ্ছে, রোজি খাবার রান্না করছে, অর্থাৎ রাইট নাও কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, কেউ কোনো কাজ করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি করেছে, গিয়েছে, যেমন আমি চিঠি লিখেছি, সে ছবি এঁকেছে, তারা ভাত খেয়েছে, সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গান টু স্কুল, আই হ্যাভ বট এ বুক, শামিম হ্যাজ ডান দ্য সাম, ইউ হ্যাভ টোল্ড আ লাই, দে হ্যাভ, তারা বাড়ি ফিরেছে, দে হ্যাভ রিটার্ন হোম, আমরা তাকে সাহায্য করেছি, উই হ্যাভ হেল্পড হিম, মাদার হ্যাজ কুকড ফুড, মা খাবার রান্না করেছে। অর্থাৎ এখানে কাজটা হয়ে গেছে, কাজটা কমপ্লিট, বাট তার একটা ফল, তার একটা রিয়েকশন এখনো থেকে গেছে, কাজটা সম্পন্ন করে সাথে সাথে সেই কথাটাকে ব্যক্ত করছে। হ্যাঁ, একটা রিয়েকশন বা ফল আছে, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তো সবগুলো টেন্সের উপর এরকম ভাবে আমাদের ইয়েগুলো আছে, এক্সাম্পল গুলো আছে, যেটা আপনাদের একটু দেখতে হবে। পাস্ট ইনডিফিনিট, অতীতে কেউ কিছু করেছিল, ভার্বের পাস্ট ফর্ম, হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে গিয়েছিল, রনি ডিডেন্ট গো টু স্কুল, রনি যায়নি। দে, ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে। দে প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল, তারা ফুটবল খেলেছিল। লাবণী স্যাং আ সং, লাবণী একটা গান গেয়েছিল। ফাদার গেভ মি আ গুড অ্যাডভাইস, বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন। হি ব্রোক আপ দ্য গ্লাস, সে গ্লাসটা ভেঙেছিল। ব্রেক এর পাস্ট ফর্ম ব্রোক, গিভ এর পাস্ট ফর্ম গেভ, আবার গিভ এর পাস্ট পার্টিসিপল গিভেন, ব্রেক এর পাস্ট পার্টিসিপল ব্রোকেন। এগুলো ভার্বের পাস্ট ফর্মটা আমাদের একটু ভালোভাবে জানতে হয়, কারণ এই পাস্ট ফর্মটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। আর পাস্ট পার্টিসিপল ফর্ম অনেকেই জানে, জানা হয়ে যায়, মানে যারা যারা ইংরেজি পারে, যারা ইংরেজি জানে বা শেখে, ভার্বের ফর্মের যে জায়গাটা, প্রেজেন্ট ফর্ম তো সবাই বোঝে যে এটা একটা ভার্ব। আর ওই পাস্ট পার্টিসিপল যে ফর্মটা মানে ভি3, এটাও অনেকেই জানে, যেমন ড্রাইভ, পাস্ট পার্টিসিপলটা ড্রিভেন। কিন্তু পাস্ট ফর্ম যেটা, পাস্ট পার্টিসিপল জানে কেন, এটা সমস্ত পারফেক্ট টেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ প্যাসিভ ভয়েসে সমস্ত স্ট্রাকচারে ব্যবহৃত হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল যে ফর্মগুলো আছে সেগুলো অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হয় অন্যান্য জায়গায় বিভিন্ন ফ্রেজের ক্ষেত্রে। তো প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা অনেকেই জানে। কিন্তু এই যে পাস্ট যে ফর্মটা মানে ভার্বের যে ভি2, এইটা অনেকেই জানে না। এটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সেই ব্যবহার হয়, অন্য কোথাও হয় না। এই জন্য এইটার এই পাস্ট ফর্মটা সম্পর্কে অনেকে অপরিচিত। রাইট এর পাস্ট ফর্ম যে রোট, স্পিক এর পাস্ট ফর্ম যে স্পোক, ফ্লাই এর পাস্ট ফর্ম যে ফ্লিউ, হ্যাঁ, কাম এর পাস্ট ফর্ম কেইম, ড্রিঙ্ক এর পাস্ট ফর্ম ড্রাঙ্ক। এই দেখেন, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, আর কাছে ড্রাঙ্ক, অর্থাৎ DRANK, এটা হচ্ছে আমার পাস্ট ফর্ম। আর DRUNK, এটা হচ্ছে আমার মূলত পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অনেকেই জানে, বাট পাস্ট ফর্ম সম্পর্কে অনেকের কনসেপ্ট না, ধারণা না। আমি আপনাদের যে 200 এক্সাম্পল অফ ভার্বের ফর্মটা পাঠিয়ে দিয়েছি, ওই ফর্মগুলো আপনারা প্রত্যেকে যারা আছেন একটু ভালোভাবে দেখবেন, বিশেষ করে পাস্ট ফর্মের দিকে একটু নজর দিবেন, খেয়াল রাখবেন। কারণ পাস্ট টেন্স দিয়ে অনেক সেন্টেন্স আমাদের তৈরি করতে হয়, অনেক স্পিকিং করতে হয়, অনেক প্রেজেন্টেশন দিতে হয়। সেখানে যদি আপনি পাস্ট ফর্ম ব্যবহার না করে, আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, আপনি যদি বলেন হি ড্রিভেন এ কার, ইট উইল বি রং সেন্টেন্স। ড্রিভেন তো পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হ্যাভ, হ্যাজ, হ্যাড বা যে কোনো অক্সিলারি ভার্ব তারপরে বসে, এটা তো পাস্ট টেন্সে বসে না। সে গাড়ি চালিয়েছিল বলতে গেলে আপনার বলতে হবে হি ড্রোভ এ কার। ইটের পাস্ট ফর্ম ATE, এট, এইটাই অনেকে জানে না, জানেন? কিন্তু অনেকে কিন্তু ইটেন শব্দটার সঙ্গে পরিচিত, কারণ ওই ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম ওটা বহুল ব্যবহৃত। ওটা প্যাসিভে ব্যবহার হয়, ওটা পারফেক্ট টেন্স গুলোতে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, নন ফাইনাইট ভার্ব হিসাবে। ইটেন সবাই জানে, ইটটাকেও সবাই জানে যে ইট মানে খাওয়া। কিন্তু এই যে এট, এই জিনিসটা অনেকেই জানে না। অর্থাৎ পাস্ট ফর্ম নিয়ে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। আমি কি বললাম, আমার কথাগুলো কি বুঝতে পারছেন? আমি যেটা বলছি সেটা সঠিক কিনা, যে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা অনেকেই জানি, প্রেজেন্ট ফর্ম তো চিনি, বা যারা ভার্ব চেনেন, যারা পড়াশোনা করেন, জানেন যে কেনা, কেনা ইংরেজি কি বাই, নিমন্ত্রণ করা, নিমন্ত্রণ ইংরেজি কি ইনভাইট। তাহলে জন্মগ্রহণ করা,
বিয়ার মানে জন্মগ্রহণ করা, বর্ন পাস্ট ফর্ম। সো মানে বাংলা ইংলিশ ওয়ার্ড আপনি জানছেন, যে ওয়ার্ডটা জানছেন ওই ওয়ার্ডটা তো প্রেজেন্ট ফর্ম। এবং ওই ওয়ার্ড গুলো যদি ভার্ব হয়, অনেকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বোঝে, যেমন ড্র, ড্রন, ড্রাইভ, ড্রিভেন, ইট, ইটেন, এইগুলো বোঝে। কিন্তু এই যে ভি টু, ভিতরে যে একটা ফর্ম আছে যেটা শুধুমাত্র একটা টেন্সেই ব্যবহৃত হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স, এই ফর্মটা কিন্তু অনেকে জানে না। ড্র এর পাস্ট ফর্ম যে ড্রিউ, ড্রাইভের পাস্ট ফর্ম যে ড্রোভ, ইটের পাস্ট ফর্ম যে এট, স্পিকের পাস্ট ফর্ম স্পোকেন, কথাটা কিন্তু সবাই পরিচিত, সবাই জানে না। আমি বলি না যে স্পিকিং ইংলিশ, আমরা বলি না স্পোকেন ইংলিশ, আমরা স্পিকিং শিখতেছি, আমি ইংরেজিতে স্পিকিং করতে চাই, এটা কিন্তু বলতেছি। বাট স্পোক শব্দটা কতজন বলে? স্পোক শব্দটার সাথে কতজন পরিচিত? স্পোক ইংলিশ তো আর কেউ বলে না, বলে না। ওটা তো পাস্ট ফর্ম, ওটা তো কোনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায় না, ওটা শুধুমাত্র ভার্ব, ওটাকে শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সেই লেখা যায়। কথাটা বুঝতে পারছেন? এই পাস্ট ফর্মটার সঙ্গে কিন্তু আমরা অপরিচিত, হাজার হাজার শত শত ভার্বে, যেটার সঙ্গে একটু পরিচিত হতে হবে, এটা লাগবে। অনেকে পাস্ট টেন্স বলতে মনে করে কি ওয়াজ আর এর ব্যবহার। আমি গিয়েছিলাম, অনেকে বলে আই ওয়াজ গোয়িং দেয়ার, আমি গিয়েছিলাম এরকম বলে। অনেকে বলে আই ওয়াজ গো, আমি গিয়েছিলাম এরকম বলে। আই ওয়াজ গো, আই ওয়াজ ডু, আমি করেছিলাম, এইভাবে কথা বলে। বাট পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে ওয়াজ আর এর ব্যবহার হয় না। ওয়াজ আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ আর হয় যদি মেইন ভার্ব থাকে। মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সের মানে হচ্ছে মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। বাট এটা আমরা অনেকে করতে পারি না, এটা জানি না, বুঝি না। প্রচুর দুর্বলতা আমাদের থাকে। তো এই বিষয়গুলো আমি এক এক করে ক্লিয়ার করে দিব। তো যেটা বললাম, আজকে যতটুকু দেখালাম এগুলো আপনারা একটু কভার করবেন। আর এই যে ফাইলটা আমি পাঠিয়ে দিচ্ছি 500 এক্সাম্পলের, এই ফাইলটা সবাই একটু পড়বেন, একটু প্র্যাকটিস করবেন। যদি বাংলাগুলো একটু দেখে, তাহলে ওই টেন্সের স্ট্রাকচার যাদের জানা আছে, যে কোনো কথা বাংলায় ভাবলে, আপনি লিখতে চাইলে, বলতে চাইলে, আপনি ইনস্ট্যান্টলি ধরতে পারবেন যেটা এই টেন্সের ভিতর যাবে, যদি এই শীটটা প্র্যাকটিস করেন, যেটা আমি এইমাত্র দেখালাম। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। জি স্যার। একটু প্র্যাকটিস করবেন। আমি আজকে আর আপনাদের কোনো কোশ্চেন নিব না। আপনাদের কারো কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকলে আমি সেটা নেক্সট ক্লাসে উত্তর দিব। আমার আজকে শরীরটা অনেকটা খারাপ যাচ্ছে, আমি নেক্সট ক্লাসে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। কার কোনো কোশ্চেন থাকলে আজকে আপনারা জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করে আসেন। আর আপনারা যে প্রেজেন্টেশনটা তৈরি করেছেন, যারা যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, আগামী ক্লাসে সেই প্রেজেন্টেশন গুলো আমি নিব। এবং আগামী ক্লাসে আমরা ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এই ভার্ব গুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করব, প্র্যাকটিক্যালি দেখবো। হ্যাঁ, খুব বেশি সময় লাগবে না আপনাদের ডেভেলপ করতে, জাস্ট ভরসা রাখেন, ক্লাসগুলো পড়তে থাকেন, পেরে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। So thank you and see you in the next class on day after tomorrow.